প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত ইউসিবি টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে একটি ভিন্ন কথা বলা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা বলছে নির্বাচনের জন্য কাট টাইম ডিসেম্বর। আজ আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই হবে শেষ সিদ্ধান্ত। তাহলে বিএনপি এখন কি করবে? এটি আমাদের মূল আলোচনার বিষয়। এর বাইরে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশ কেমন আছে সেটি নিয়েও আমরা আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুভেচ্ছা ও স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, গণফোরাম। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি আপনার কাছে বেশ কয়েকটি প্রশ্ন করব। তার আগে আমি ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে জানতে চাই একেবারে সরাসরি প্রশ্ন। আপনারা তো ডিসেম্বরকে কাট টাইম বলেছেন, কিন্তু ডিসেম্বরে তো বোধহয় নির্বাচন হচ্ছে না, আপনারা কি করবেন? না, হচ্ছে না আমি তা বলছি না, কারণ স্টিল কিন্তু আপনি দেখবেন যে সংস্কার ইস্যুসগুলো নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত সংলাপে আছি। আজকেও কিন্তু আমরা সংলাপে ছিলাম। তো আমরা আশা করছি যে এই বিষয়গুলো সেটেল করতে পারবো আমরা। এটা তো সত্য যে সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে 5ই আগস্টে যে একটা পরিবর্তন ঘটেছে, একটা স্বৈরশাসনের পরিবর্তন ঘটেছে, সেই স্বৈরশাসন পরবর্তী কিছু ট্রমা আছে। এই ট্রমাটাকে তো আমাদের কাটাতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে যেই অবস্থার কারণে মানুষ বিগত সরকারের প্রতি ক্ষুব্ধ ছিল, একটা সরকারকে তারা টেনে হেঁচড়ে যেভাবে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে, নিশ্চয়ই সে জনগণের মধ্যে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল, একটা ভালো নির্বাচনের আকাঙ্ক্ষা নিঃসন্দেহে জনগণ পোষণ করে। কারণ আমরা বহু বছর, আমরা মানে আমি সহ আপনি, আমরা সবাই বহু বছর আমরা ভোট দিতে পারি না। আর ভোটটাই কি সব শেষ? ভোটের মধ্য দিয়ে যদি মনে করেন আমি মানে যদি মনে করেন হাজী সেলিম টাইপের লোক, অথবা ইয়াবা বদির মতো লোক, অথবা আপনার জয়নাল হাজারির মতো লোকগুলোকে যদি পলিটিক্যাল পার্টিজ যদি আপনার নমিনেট করে, অথবা মানে আপনার সংসদে যদি 70% মতো ব্যবসায়ীরা প্রতিনিধিত্ব করে, দেশের মালিক তো জনগণ, তো দেশের মালিককে রিপ্রেজেন্ট করার মতো তো রাজনৈতিক নেতাকেও তো মনোনয়ন দিতে হবে। এই যে একটা পলিটিক্যাল কালচারাল চেঞ্জ, মনোজাগতিক পরিবর্তন রাজনৈতিক দলগুলোর মধ্যে, নেতাদের মধ্যে, সেটা আসাও তো খুব জরুরি। তো আমরা যেটা মনে করি ডিসেম্বরটা স্ট্যান্ডার্ড টাইমটা এই কারণে ভালো, সেটা হচ্ছে যে আবহাওয়াগত কারণেও ভালো, আর একটা নির্বাচিত সরকার দেশে খুব জরুরি। আপনি দেখেন যে প্রতিদিন আপনার সকল আপনার মব জাস্টিসের নামে যা হচ্ছে, আজকেও মানে ঢাকা শহরে আপনার এই যে তেজগাঁর এই যে মানে আপনার এয়ারপোর্টের দিকে যেতে গেলে যে রাস্তাটি, সেখানেও আপনার এক ধরনের একটা বিশৃঙ্খলা হয়েছে। এবং সেখানে আমি আপনার এখানে আসার আগে আমি একটা অনলাইনে ইত্তেফাকে পড়ছিলাম, একজন সেনাবাহিনী মেজর মেজবাহ তার বরাত দিয়ে ইত্তেফাক নিউজ করেছে যে এই সমস্ত কথিত আন্দোলনের পেছনে এক ধরনের সুরসুরি আছে। আই বিলিভ যে সত্যি সত্যি মেজর সাহেব সঠিক কথা বলেছেন যে এক ধরনের সুরসুরি তো নিঃসন্দেহে আছে। এটা হচ্ছে দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য। এখন এই অস্থিতিশীল অবস্থাটাকে ট্যাকেল করার জন্য, অথবা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য হোম অ্যাডভাইজার খুব রাইটলি বলেছেন যে মব জাস্টিস আর অ্যালাউ করা হবে না, এনাফ, অনেক হয়েছে। এবং সত্যি যে আজকে তার যে রিয়েলাইজেশনটা, আরও আগেই রিয়েলাইজেশনটা আসা উচিত ছিল। আপনি এই ধরনের একটা পরিস্থিতিতে আজকে যদি বলেন এটা মানে আপনি নির্বাচন করবেন, আপনার এই মতো টোকাই, তারপরে আপনার কি বলে কিশোর গ্যাংরা যদি কালকে যদি আপনার কি বলে আপনার মানে ভোট কেন্দ্রের বাক্সগুলো দৌড় মারে, আর আপনার পুলিশ যদি হেল্পলেস থাকে, পুলিশ কিছু করছে না, নানান জায়গায় বাজে ঘটনাগুলো ঘটছে। এবং আমি প্রত্যেকের রিপোর্টে দেখি তারা বলে যে আমরা খুব অসহায়। কেন তুমি অসহায়? তুমি কেন অসহায়? তোমার কাছে অস্ত্র আছে, তোমার কাছে পোশাক আছে, তুমি পুলিশ, তুমি আইন শৃঙ্খলা বাহিনী, তুমি কেন অসহায়? তোমাকে কেউ ধরতে কেউ না করেছে? আমি যেটা মনে করি যে এই যে যারা বলেন যে আমি হেল্পলেস, অর্থাৎ প্রশাসনের মধ্য থেকে, বিশেষ করে ল এনফোর্সিং এজেন্সির মধ্য থেকে যারা বলে ইউ আর হেল্পলেস, আমরা পারছি না, আমি মনে করি ওই কথা বলার পরিপ্রেক্ষিতে তাদেরকে ওখান থেকে আরেক জায়গায় বদলে না, ওদেরকে জাস্ট ক্লোজ করা উচিত, যারা পারবে তাদেরকে ওখানে বসিয়ে দেওয়া। এবং এটাও তো সত্য কথা যে আপনি সেনাবাহিনীকে দীর্ঘদিন আপনি এই যে এখন মাঠে তারা যে করছেন, কাজগুলো করছেন, তারাও তো টায়ার্ড হচ্ছেন। এটা তো আমার সশস্ত্র বাহিনীর কাজ না, এটা সেনাপ্রধান খুব রাইটলি বলেছেন। উনি অনেক আগে ওনার একটা অবজারভেশন ছিল যে দীর্ঘ সময় আপনার সেনা সদস্যদের মাঠে মানে রাখলে তাদের যে আপনার সৈনিকের যে একটা বৈশিষ্ট্য, সৈনিকের যে একটা শৌর্য, সৈনিকের যে একটা মানে বিষয় থাকে, মানুষ তাদেরকে যে সমীহ করে, যে ভালোবাসে, এভরিডে যদি আপনার এই সৈনিকদেরকে যদি আপনার ট্রাফিকের কাজ করতে দেখে, মফ ঠেকাতে যদি দেখে,
তাহলে তো পিপুল উইল কনসিডার দেম অ্যাজ পুলিশ। নো, আমার সেনাবাহিনীকে সশস্ত্র বাহিনীকে আমি ওই জায়গায় নিতে চাই না। আপনি নিতে চান না। আপনি আপু আমাকে একটা মিনিট আপনি ক্লোজ করে দিন কথাটা। সেটার জন্য আমরা মনে করি, আমরা মনে করছি যেহেতু এই সরকারটি ইলেক্টেড না, একটা ইলেক্টেড গভর্নমেন্ট এম্পাওয়ার্ড থাকে পিপলের দ্বারা, তার ম্যান্ডেট থাকে পিপলের দ্বারা, তখন ওই সরকার কিন্তু এগুলোকে একেবারে কোনো ব্যাপারই না এগুলোকে কন্ট্রোল করা, আয়ত্তের মধ্যে নিয়ে আসা, দেশের স্বার্থে, জনশৃঙ্খলার স্বার্থে, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে এবং আপনার ভূ রাজনৈতিক স্বার্থেও একটা নির্বাচিত সরকার দরকার। এটা দেশের, এটা বিএনপি শুধু বলছে না। আজকে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, প্রখ্যাত বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর সাহেবের একটা আর্টিকেল পড়ছিলাম, তিনিও বলেছেন যে একটা নির্বাচিত সরকার, নির্বাচন হয়ে যাওয়া জরুরি এবং এই বছরের মধ্যে সেটা হয়ে যাওয়া জরুরি। এই বছরের মধ্যে হয়ে যাওয়া জরুরি। আপনার কাছে ফিরবো ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটি নির্বাচিত সরকার দরকার, তেমনটি বলছিলেন আসাদুজ্জামান রিপন। আপনি কি মনে করেন কোনো ধরনের বিরাজনীতিকরণ হচ্ছে কিংবা কালক্ষেপণ হচ্ছে? এটা দেখেন, আমরা সবসময় বলে থাকছি যে গত সরকার দেশে সুশাসন দিতে পারে নাই। দেশে বিচার ব্যবস্থা বলেন, আইন শৃঙ্খলা বলেন, অর্থনৈতিক খাতে বলেন, সব কিছুই নাজুক অবস্থা ছিল। কিন্তু সর্বোপরি যে ব্যাপারটা, যে জনগণের যে মৌলিক অধিকারগুলো ছিল, যে 3টা নির্বাচন হয়েছে, তারা ভোট দিতে পারে নাই, নানা জায়গায় অসন্তোষ ছিল। এরপরে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলো, বিষয়টা আমরা সবাই জানি। এখন এই সরকারের কাজটা কি ছিল? দেশের যে বিশৃঙ্খলা ছিল এগুলোকে সামাল দিয়ে দেশের মানুষের জনজীবনের সংকট উত্তরণ করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দিকে রাষ্ট্রটাকে নিয়ে যাওয়া, এটাই ছিল তাদের মূল কাজ। এখন সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপর আমরা আস্থা রেখেছি, এখনও তার প্রতি আমাদের আস্থা আছে। উনি বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন দেব, এবং সেই ক্ষেত্রে আবার বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা দিব। এবং তার যারা উপদেষ্টা আছেন তারাও এক এক সময় এক এক রকম কথা বলছেন। সেই জন্যে আমরা যারা আন্দোলনে ছিলাম, যে রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ, আমাদের কথা ছিল যে একটা রোড ম্যাপ ঘোষণা আপনি দেন, কবে নির্বাচন দেবেন। এবং সেই জন্য আমাদের দলগুলোর যেমন একটা প্রস্তুতি আছে, নির্বাচন কমিশনেরও একটা প্রস্তুতি আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সরকারের কাছে দৃশ্যমান সেটা পাচ্ছি না। পাশাপাশি এই যে নির্বাচনের রোডম্যাপ না ঘোষণা করা, কিন্তু তিনি তো নির্বাচন দিবেন। অন্যদিকে আর একটা গোষ্ঠী আমরা দেখছি যারা রাজনীতির মানুষ না, তারা রাজনৈতিক অঙ্গনটাকেই, রাজনৈতিক দল পাশাপাশি রাজনীতিবিদদের সম্পর্কে নানা ধরনের উৎসারটনা করা এবং তাদের চরিত্র হনন করে বিরাজনীতিকরণের দিকে একটি রাষ্ট্রকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেই জায়গায় প্রশ্ন উঠছে যে আমরা তো সব দলগুলোকেই দেখেছি, এখন ডক্টর ইউনূসকে আমরা 5 বছর ক্ষমতায় রাখতে চাই, এবং মার্চ ফর ইউনূস ইত্যাদিও আমরা স্লোগান দেখছি। সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তিরা আছেন যারা রাষ্ট্রের বাইরে থেকে তারা এমন ধরনের প্রচারণা করছেন যে যাতে 5 বছর জনগণ তাদেরকে ম্যান্ডেট দেয় এবং নির্বিঘ্নে সরকার 5 বছর থাকতে পারে। আমি একটা প্রশ্ন যোগ করব, আপনারা যারা দেশকে গণতান্ত্রিক পথে হাঁটানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করেন, আপনারা কি মনে করেন কোনো ধরনের ভয়বোধ করছেন যে আবার 5 বছরের জন্য আমরা গণতন্ত্র থেকে বেরিয়ে গেলাম কিনা? না, আমরা সেটা মনে করি না। আমরা যেহেতু রাজনীতি করি এবং আমাদের রাজনীতি করার জন্য আমরা অলরেডি তালিকাভুক্ত, সরকারের নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে এবং আমাদের প্রতীক দেওয়া হয়েছে। আমি সবসময় এই কথাটা বলি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা একটি রাষ্ট্রে নির্বাচনের কোনো বিকল্প নেই। আপনি যদি সংবিধানে দেখেন তাহলে প্রজাতন্ত্রের মালিক বলা হয়েছে জনগণ। 5 বছর পরে সে ভোট দিয়ে তার প্রতিনিধি সংসদে পাঠাবে। এখন সেই জায়গায় এখন যে বিষয়টা হচ্ছে, যেটা আপনি প্রশ্ন করেছেন, যে গত সরকারের সময় 15 বছর ধরে দেশে গণতন্ত্র ছিল না, নির্বাচন ব্যবস্থা ছিল না, সেই জন্যে কোটা সংস্কার ব্যবস্থার আন্দোলন হয়েছিল এবং কোটা ব্যবস্থার সংস্কারের আন্দোলন করতে গিয়ে গণ অভ্যুত্থানে একটি সরকার আমরা বসিয়েছি। তো কোটা সংস্কার আর সামাজিক সংস্কার কিন্তু এক না। ছাত্ররা যারা আন্দোলন প্রথম শুরু করেছিল তাদের বক্তব্যই ছিল যে কোটা ব্যবস্থার যে বৈষম্য সেইটা নিরসন করার জন্য তারা আন্দোলন করছেন এবং শেষ হলো এক দফায়। এখন সেখানে কি সামাজিক বৈষম্যের কথা বলা হয়েছে
রাজনৈতিক বৈষম্যের কথা বলা হয়েছে, সেই সময় তো তারা এইটা অঙ্গীকার করে নাই যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, তা কিন্তু ছিল না। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো ছাত্রদের পাশে দাঁড়িয়েছি এবং সেই সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলোর উপরেই জনগণ কিন্তু আস্থা রাখে। আমরা যারা নির্বাচন করি এবং রাষ্ট্র ক্ষমতায় জনগণের ম্যান্ডেট নিয়ে আসবো, তারা কিন্তু 5 বছর পর পর আবার জনগণের কাছে ফিরে যাবে। কিন্তু যখন নির্বাচন ব্যবস্থা না থাকে, একটি সরকার নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরতান্ত্রিক পথকে অবলম্বন করে, সেই জায়গাটাই তো মানুষের ক্ষোভ, এবং সেই ক্ষোভ থেকেই কিন্তু এই গণ অভ্যুত্থান। সেটা হয়েছিল এরশাদের বিরুদ্ধে 90, সেটা আবার হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে 2024-এ। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তারাও কিন্তু অনন্তকাল থাকবে না। তারা বলেছে যে আমরা এই সময়ের মধ্যে নির্বাচন করব, কিন্তু সেই জায়গায় আমাদের সন্দেহ হচ্ছে একটা জায়গায় যে আর একটা পক্ষ যারা তাদের আন্দোলনের এবং তাদের ক্ষমতার একটা পার্ট, তারাও এখন বলছে যে এই সরকার 5 বছর দরকার। আবার সোশ্যাল মিডিয়ার একটা পক্ষ যারা রাজনীতি করেন না, তারা এই সরকার ক্ষমতায় থাকলে বা রাজনীতিবিদদের কাছে তারা বেনিফিশিয়ারি না, সেই জন্য তারা বিরাজনীতিকরণের জন্য নানা ধরনের তত্ত্বপত্র হাজির করছে। এই জায়গায় হলো আমাদের সংশয় যে এই সরকার কোন পথে যাচ্ছে। কারণ প্রধান উপদেষ্টা একটা বলছে, উপদেষ্টার আর একটা বলছে। আরেকটা কথা আপনাকে বলি যে আমাদের মধ্যে একটা সন্দেহ তৈরি হচ্ছে, এটা স্বাভাবিক। কেন সন্দেহ তৈরি হচ্ছে? আমরা কিন্তু প্রধান উপদেষ্টাকে আমরা সমর্থন দিয়েছিলাম এবং তার যে শপথ অনুষ্ঠানেও আমরা গিয়েছি, কিন্তু তিনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন এটাতে কিন্তু আমাদের সমর্থন ছিল, আপনাদের সমর্থন ছিল না। আমি ফিরবো এই প্রসঙ্গ নিয়েই। আসাদুজ্জামান রিপন, আপনার কাছে জানতে চাই, যে কথাগুলো আসলো সেখানে বিরাজনীতিকরণের কথা আসছে, দেশকে বিভাজিত করা হচ্ছে কিনা এমন প্রসঙ্গ এসেছে। আপনারা বিএনপির পক্ষ থেকে তো ডিসেম্বরে নির্বাচন চাচ্ছেন। আমি যদি আবার পূর্বের প্রশ্নেই ফিরে যাই, আমরা তো অনেকগুলো গণমাধ্যমে দেখলাম যে আগামী এপ্রিলে নির্বাচন অনুষ্ঠিত হবে, তেমনটাই বলা হচ্ছে। আপনি যদি ক্যালেন্ডারটা দেখেন, জি, একটা হচ্ছে যে আপনার আগামী বছর ফেব্রুয়ারি 11-12 তারিখ থেকে রোজা শুরু হবে, রমজান শুরু হবে, ঈদ থাকবে, মার্চের 11-12 তারিখের দিকে ঈদ উল ফিতর হবে। ঈদ উল ফিতর উপলক্ষে একটা বড় ছুটি থাকে সাধারণত আমাদের ঐতিহ্য অনুযায়ী, তাতে করে আপনার ঈদ উল ফিতরের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে, তেমনটাই বলা হচ্ছে। মার্চের কেন এই যে মাঝখানের 1 মাস রোজার পরে করা, কি বলে, নির্বাচন আয়োজন করা কেন দরকার তো নাই। কারণটা হচ্ছে যে সরকার আসলে, আমাকে যেটা মনে হয়েছে, উনি খুব রাইটলি যে কথাটি বলেছেন, ইয়েস, প্রফেসর মোহাম্মদ ইউনূস একটা চমৎকার কথা বলেছেন যে আমরা বাংলাদেশকে আমরা বিশ্বের সামনে একটা মডেল হিসেবে নিতে চাই, দৃষ্টান্ত হিসেবে নিতে চাই। ইয়েস, নানা কারণেই বাংলাদেশ যেন তেন কোনো নির্বাচন করতে চাচ্ছেন না। দৃষ্টান্ত একটা ভালো যেন তেন নির্বাচন যাতে না হয়, এরকম একটা 90 সালে আমাদের তৎকালীন প্রধান বিচারপতি সাবুদ হিসেবে একটা নজির গড়েছিলেন। আজও তিনি সেই জন্য নমস্য ব্যক্তি হয়ে আছেন তিনি। অবশ্যই এটা আমরা চাই। নাম্বার 2 হচ্ছে যে আমাদের কিন্তু আমরা যে একটা রিগ্রেসিভ গভর্নমেন্টকে যে আমরা আমাদের দেশের মানুষ হটিয়ে দিল, এটাও কিন্তু একটা বড় ধরনের দৃষ্টান্ত। শুধু বাংলাদেশের ঘটনাটি সারা পৃথিবীর জন্য, যত স্বৈর শাসক থাকবে, নিপীড়ক শ্রেণীর শাসক যারা থাকবে, তাদের জন্য কিন্তু এটা একটা শিক্ষা। যেভাবে মানুষ টেনে হিচড়ে নামায়, এইভাবে কিন্তু আপনার পাওয়ার হাউস মানুষ অকুপাই করে ফেলে, এটা একটা বড় ধরনের শিক্ষা। এখন যেটা সমস্যা, যেটা হচ্ছে উনি খুব রাইটলি বলেছেন, আমরা প্রধান উপদেষ্টার বেলা আমাদের কারোরই ভিন্ন মত নেই, বাট উনি ওনার চয়েস অনুযায়ী উনি অনেককে উপদেষ্টা করেছেন। ইনিশিয়ালি ছাত্রদের অংশগ্রহণের বেলায়ও আমাদের কোনো আপত্তি নেই বা ছিল না, সেটা ঠিক আছে। কিন্তু এখন মাঝে মধ্যে তলে তলে যখন তখন যেভাবে হায়ার করা হচ্ছে, এই লোকগুলো, একটা গভর্নমেন্টের তো জবাবদিহিতা থাকতে হয়। একটা ইলেকটেড গভর্নমেন্টের সবচেয়ে বড় চরিত্র হচ্ছে জনগণের কাছে সেই সরকারটি জবাবদিহিতা। যেমন ধরুন গতকালকে বা গত পরশুই প্রধান উপদেষ্টা তিনি একজন তার বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ করেছেন, মিস্টার সুফিউর রহমান বলে এক ভদ্রলোককে। ওনার উচ্চারণটা বোধহয় সুফিউর রহমানই, SUFI দিয়ে বোধহয় সুফিউর রহমান, হোয়াট এভার। তো এই ব্যক্তি সম্পর্কে যে সমস্ত ফটোগ্রাফস, তার যে অ্যাক্টিভিটির খবরগুলো পরবর্তী সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি, দেখা গেল যে তিনি ওই রিগ্রেসিভ গভর্নমেন্ট, ইমিডিয়েট পাস্ট রিগ্রেসিভ গভর্নমেন্টের বেনিফিশিয়ারি ছিলেন, তাদের অ্যাসোসিয়েট ছিলেন। তো এটা আমরা কি দেখতে পাচ্ছি?
আমরা আমরা বিভিন্ন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদেরকে কাউকে কাউকে গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা নানাভাবে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি পেছনে রেখে ছবি তুলেছেন আরাম করে, শেখ হাসিনার লম্বা পোর্ট্রেট ছবির পেছনে দাঁড়িয়ে ছবি তুলেছে, মানে তুলে আবার সেগুলো তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে তারা কতটা আপনার মানে মুজিব প্রেমী, কতটা হাসিনা প্রেমী, কতটা আওয়ামী লীগ প্রেমী এগুলো প্রমাণ করার মানে যাচ্ছে না তাই চেষ্টা করেছেন। সেই লোকগুলো তো এখনো প্রশাসনে আছে, সেই লোকগুলোর এর বাইরে না, প্রশাসনে বলেন এমনকি সরকারে। আমি আপনার অনুষ্ঠানে খুব জোরের সঙ্গে এমফ্যাসিস দিয়ে বলতে চাই, ইভেন সরকারে পতিত স্বৈরাচারের এজেন্টরা রয়েছে। সরকারে বলছে, সরকার বলতে আই এম নট মিনিং সেক্রেটারিজ অনলি, আমি কিন্তু মিন করছি না পুলিশের লোক, আমি মিন করছি না অন্য কোনো বাহিনীতে বা এটা তা না, বা আমি বলতে খোদ সরকারে প্রধান উপদেষ্টার পরিষদের মধ্যে এক্স্যাক্টলি যারা শেখ মুজিবুর রহমানের প্রচণ্ড বন্দনা গিয়েছেন এবং তাদের সেই বন্দনাগুলো এখন মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন আবার 14 সালের 15 সালের 17 সালের নানা ধরনের স্ট্যাটাস এখন ভেসে আসছে, তাই না? তো এখন এদের এই যে আপনার শেখ হাসিনার বা আওয়ামী সমর্থকদের যে আপডেটেড ভার্সন, আমি এই মাসে আপডেটেড ভার্সন, এই আপডেটেড ভার্সনগুলো তো এখন দেখতেছি ইউনূস সরকারকে গ্রাফ করে ফেলতেছে। তারা তো চারপাশে মানে ওরাই ওদের সংখ্যাটা ভারী হয়ে যাচ্ছে। যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো তখন তো আপনারা পূর্ণ সমর্থন দিয়েছিলেন। এখন বিভিন্ন সময় দেখতে পাচ্ছি, আবারও বলি কেন দিয়েছি সেটা হচ্ছে, আমি প্রশ্নটি শেষ করি, এখন বিভিন্ন সময় দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মতৈক্য হচ্ছে না আপনাদের। সেটা যদি আমরা বলি যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে কিনা সে বিষয়েও সংস্কার কমিশন যেটি বলেছে আপনারা একটু ভিন্ন মত দিয়েছেন, সংবিধানের ব্যাপারে দিয়েছেন, রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে দিয়েছেন, নানা বিষয়। এই মতৈক্যগুলো কেন হচ্ছে? মানে মতানৈক্য কেন হচ্ছে সেটা আপনাকে বলি, কারণ দেয়ার আর পিপুল যারা এই ধরনের কমিশনে ছিলেন, দেয়ার আর পিপুল, আমি সবার কথা বলছিলাম, দেয়ার আর পিপুল যারা কমিশনগুলোতে ছিলেন তারা অনেকটা জনঘনিষ্ঠ মানুষ না, জনগণের আকাঙ্ক্ষাটা বোঝেন না, পালসটা বোঝেন না, রাজনীতিটা বোঝেন না। যেমন ধরুন আমি যদি আপনাকে খুব সোজা করে আরও 2-1 উদাহরণ দেবো, যেমন ধরুন ইউনিয়ন পরিষদে, সিটি কর্পোরেশন, আপনি নিজেও তো এই শহরের একজন নাগরিক, আপনি খেয়াল করে দেখবেন তো হু আর দ্য পিপুল, কারা মানে আপনার কমিশনার হিসেবে সবার কথা বলছে না, কমিশন হিসেবে কোন শ্রেণীর লোকেরা, কোন সামাজিক অবস্থানের লোকেরা, কোন ভাষা ব্যবহার করো, মুখের ভাষা ব্যবহার করা লোকেরা, কোন ব্যাকগ্রাউন্ডের লোকেরা ইউজুয়ালি আপনার এই সিটি কর্পোরেশনগুলোতে কমিশনার হয়েছেন। আপনি দেখেন এখন তারা যে প্রস্তাবটা দিয়েছে, তারা বলছেন বিলেতের কথা ভাবছেন। ইয়েস, বিলেতে এটা হয়, আমি দেখে আসছি। বিলেতে কি হয়? বিলেতে হচ্ছে ওরা বলে কাউন্সিলর্সের মিটিং করে একজনকে চেয়ারম্যান করে বা প্রেসিডেন্ট করে, অর্থাৎ কাউন্সিলের তিনি হচ্ছেন। এখন আপনি চিন্তা করেন ঢাকার রংবাজ এইটা ওইটা হাবি যাবি, মাদক ব্যবসায়ী, মাদক প্রশ্রয়দানকারী, এই সমস্ত টেম্পু স্ট্যান্ড দখলকারী, যে সমস্ত লোকদের সম্পর্কে যে সমস্ত অভিযোগ শোনা যায়, এই শ্রেণীর লোকগুলো যদি আবার ইলেক্টেড হয়, বাহিনী বুনি তো আছে এদের নাকি, এই সমস্ত লোকগুলো ইলেক্টেড, এবং এদের মধ্যে তো একজন মেয়র হয়ে গেল। খেয়াল করেন অবস্থাটা দাঁড়াচ্ছে। আপনি আর আমি কারো নাম উল্লেখ না করে বলি, অ্যাটলিস্ট বাকিরা যেভাবে চুরি চামারি করে যেমনি মেয়র ঠেয়র হয়েছে সেটা আলাদা কথা, অ্যাটলিস্ট তো ওই শ্রেণীর লোক ছিল না। নির্বাচনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে না, মানে নির্বাচন করেন নাই তারা, কিন্তু অ্যাটলিস্ট একেবারেই টোকাই, ছাচ্চর, সোজা কথা চাঁদাবাজ, বদমাশ শ্রেণীর লোকজনগুলো, এই ধরনের লোকজনগুলো তো মানে একটা, এখন যে শ্রেণীর লোকগুলো আপনার মানে আপনি যদি দেখেন অনেকের কথা বলছে, সবাই না, অনেকের কথা, যেই লোকগুলো আপনার কাউন্সিলর হয়েছে, কমিশনার হয়েছে ইতিপূর্বে, এদের মধ্যে থেকে যদি একজন মেয়র হয়, আপনি ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ সে দেম, ক্যান ইউ ট্রিট দেম, ক্যান ইউ কনসিডার দেম, ক্যান ইউ থিঙ্ক অফ দেম, এরা আপনার নগর পিতা, এরা আমার নগর পিতা কিনা? আমি ফিরবো আপনার কাছে নিশ্চয়ই। আবার যদি চিন্তা করেন গ্রামে, এই প্রশ্নটি নিয়ে আমি ফিরবো, আমি একটু ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানের মন্তব্যটা নিয়ে আসি। দেখেন একইভাবে গ্রামে, আপনি গ্রামে যান? জি নিশ্চয়ই যাই। আচ্ছা, আপনি গ্রামে দেখবেন, আপনি একটু ইন্টারভিউ নেবেন, কোন শ্রেণীর লোকেরা মেম্বার হয়, তাই না? এই মেম্বারগুলো থেকে যদি একজন চেয়ারম্যান হয়, সেটি কি পরিস্থিতি দাঁড়াবে একেবারে পরিষ্কার। তার কাছে নাগরিকত্বের সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট, এই লোকগুলো আপনাকে দেওয়ার অধিকারী। সুতরাং এই ধরনের উদ্ভট প্রস্তাব যখন দেবে, তার সাথে কি আমি মতৈক্য হতে পারি? তা আমি যদি দেশকে যেহেতু ভালোবাসি, জনগণের প্রতি আমার একটা কমিটমেন্ট আছে, সে কারণে তো আমাকে সার্টেনলি আমাকে এই সমস্ত
এই উদ্ভট চিন্তা ভাবনাকে থেকে দ্বিমত পোষণ করতে হচ্ছে আপনাকে। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আপনি কি বলবেন? নানান বিষয় সংস্কার কমিশন তো অনেক রিপোর্ট দিয়েছে, পাতায় পাতায় রিপোর্ট, কিন্তু অনেক বিষয় দ্বিমত হচ্ছে এবং আগামীকালকে বিএনপির সঙ্গে আপনাদের একটি মিটিংও রয়েছে, বিএনপিও বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করেছে, আপনার মতামত জানতে চাই। দেখেন, আমরা এই গত সপ্তাহে নির্বাচন কমিশন সহ যে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে সংবিধান সহ, এই ঐক্যমত্য কমিশনের কাছে গণফোরামের পক্ষ থেকে আমরা 5টা সংস্কার মানে যে প্রস্তাবনা ছিল তার আমাদের দলীয়ভাবে সেটা আমরা দিয়েছি এবং সেখানে আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথাও বলেছি এবং সেটা আমরা সরাসরি ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি জনাব আলী রিয়াজ এবং বদিউল আলম মজুমদার দুইজনই ছিলেন। আমি স্পষ্টতই তাদের বলেছি, পরে মিডিয়ার সামনেও বলেছি যে আপনি প্রশ্ন আকারে যেভাবে আমাদের কাছে দিয়েছেন এটা অস্বচ্ছ এবং বিভ্রান্তিকর। আমি তাকে বলেছি, যেমন সেটাও বলেছি যে আপনি প্রথম বলছেন গণপরিষদ নির্বাচন চান কিনা, আমি বললাম না। এরপরে ভিতরে পেঁচাই পুচে এমনভাবে আপনি আবার গণপরিষদও রাখলেন, সংসদও রাখলেন, নানানভাবে। এইগুলো আমি তার কাছে বলেছি যে দেখেন, আপনাদের এই সরকারের একটা সীমাবদ্ধতা আছে, কারণ সরকার বলছে যে আমি এত তারিখের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব। এই জায়গায় সংস্কার সম্পর্কে জন আকাঙ্ক্ষা আছে, রাজনৈতিক দলগুলো বলেছে, সেই সংস্কার আপনি কতটুকু করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি নির্বাচনের জন্য যে সংস্কারটুকু দরকার, আইন শৃঙ্খলার জন্য যেটুকু দরকার, দুদকের জন্য দুর্নীতি দমনের জন্য যেটুকু দরকার, বিচার ব্যবস্থার জন্য আপনি যেটুকু দরকার সেটুকু করেন। সেটা করতে তো 1 বছর সময় লাগে না, 1 মাসের মধ্যে এটা যথেষ্ট। তাহলে নির্বাচন এবং সংস্কার নিয়ে কি একদম ঠেলাঠেলি হচ্ছে? এটা অবশ্যই। আমি আপনাকে যে কথাটা সংক্ষেপে বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হলো যে সংস্কার প্রস্তাবটাকে এমন জটিল প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে, প্রশ্নবিদ্ধ করা হচ্ছে যে আগে সংসদ হবে নাকি আগে গণপরিষদ হবে। তো গণপরিষদের কাজ হবে কি সংবিধান পুনর্লিখন। এখন এই যে সংবিধান পুনর্লিখনের নামে যে ধরনের কনসেপ্ট নিয়ে আসা হচ্ছে, কোনো একটা রাজনৈতিক দল সেটাকে তো সমর্থন দিচ্ছে না। তাহলে মনে করতে হবে যে আমাদের কাছে যে ধরনের প্রশ্ন দেয়া হচ্ছে এটা একটা অবাস্তব, অবান্তর কিছুটা বটে। সেই জায়গায় আমরা কমিশনকে বলেছি যে আপনার এই সরকার যেগুলো করতে পারবে, জন আকাঙ্ক্ষা আছে, যেমন আপনি নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজান। আমি নির্বাচন কমিশনের সংস্কার কমিশনের যিনি প্রধান তাকে ওই দিন প্রশ্ন করলাম যে আমি নিজেও মাগুরা থেকে নির্বাচন করেছি, কিন্তু সেখানে আপনি বলেন যে কালো টাকা মুক্ত নির্বাচন করার জন্য আপনি কি পদক্ষেপ রেখেছেন। ওনার কাছে আমি প্রশ্ন করেছি, তাদের উত্তরটা হলো যে কিভাবে কালো টাকা ব্যয় করা হয় এটা তো আমরা দেখতে পাচ্ছি না। আমি তাকে বললাম যে গাড়িতে তো টাকা রাখা হয়, ধরাও পড়ে। এখন বলা হচ্ছে যে 25 লাখ টাকা বা আপনি 20 লাখ টাকা নির্ধারণ করে দিবেন যে সেখানে ব্যয় করতে পারবেন, সেখানে কতটা নির্বাচনী ক্যাম্প থাকবে, পোস্টার থাকবে, ইত্যাদি ইত্যাদি। এখন কতটা যানবাহন থাকবে তার টোটাল হিসাবটা দিতে হয়। এখন আমরা দেখেছি এর আগে প্রশাসনের কাছে ধরা পড়েছে যে গাড়ির মধ্যে বস্তায় বস্তায় টাকা পাওয়া গেছে, টাকা বিতরণ করছে, ধরা পড়েছে, কিন্তু সেখানে তো ব্যবস্থা নেওয়া হয়নি। এই জন্য যদি আপনি এই কমিশন যদি আইনে আনে যে নির্বাচন করতে যে এই ধরনের টাকা বিতরণ করা বা অধিক সংখ্যক যদি নির্বাচন ক্যাম্প বা নানা ধরনের যে নিয়মকানুনগুলো আছে সেটা যদি লঙ্ঘন করে, তাহলে সেই প্রার্থীর বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন, সেই কঠোরতা তো আপনার রাখা হয়নি। এটা আমরা বলেছি। এখন আমাদের মূল বিষয় বক্তব্যটা হচ্ছে যে আপনি নির্বাচন ব্যবস্থাটা ঢেলে সাজানোর জন্য এই কমিশনটা জনগণের কাছে বলুক যে আমরা এই করব। আমরা রাজনৈতিক দলগুলো তাকে একেবারেই লিখিতভাবে দিয়ে দিচ্ছে যে আপনি এটা করেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি দেখেন বিচার ব্যবস্থা নিয়ে যে জটিলতা, সেটা সংস্কার করেন, করে আপনি দিয়ে দেন, অধ্যাদেশ করেন, আমরা সাপোর্ট দিচ্ছি। আপনি দুর্নীতি দমন নিয়ে করেন, দুর্নীতি দমনে যারা যাবে তারা কিভাবে নিয়োগ পাবে, তাদের কাজটা কি হবে, তারা কারোর আজ্ঞাবহ হবে না। কিন্তু এগুলো করতে কতদিন আসলে সময় লাগে? এটা করতে আসলে সদিচ্ছা থাকলে এটা 2 থেকে 3 মাসের মধ্যেই করা সম্ভব, কিন্তু সেই দিকে যাওয়া হচ্ছে না। আরেকটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে কথাটা আমি শুরু করেছিলাম ওই সময়, যে আমরা প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা আছে, উনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তি
এবং একটা বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্র ব্যবস্থা যখন ভেঙে পড়েছিল অভ্যুত্থান পরবর্তী উনি দায়িত্ব নিয়েছিলেন, এবং উনি যে সামাল একদম দিতে পারেননি তা কিন্তু না। এবং এই রাজনৈতিক দল সবাই এখন পর্যন্ত তাকে আস্থা এবং অকুণ্ঠ সমর্থন আমরা দিয়ে যাচ্ছি। এরপরে তিনি যে উপদেষ্টা পরিষদ নিয়েছেন তারা কিন্তু তার মনোনীত এবং তার সমর্থিত। এরপরে যে কাজটা হচ্ছে এটা নিয়ে আমরা একটু মানে দ্বিমত পোষণ করি। যেমন ধরেন তার নির্বাহী আদেশে তিনি কিছু বিশেষ উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন, এখন সেটা বাইরের থেকে হায়ার করে নিয়ে আসছে। তারা বাঙালি কিন্তু আমেরিকায় বা বিভিন্ন দেশে তারা সিটিজেন, ওই দেশে তারা ইনকাম করতেছে, চাকরি করতেছে, কেউ উবার চালাচ্ছে। তারাই বলে তাদেরকে আপনি এখানে নিয়ে এসে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে বসায় দিন। অন্তত দুজন রয়েছে। এমনকি আপনি জাতীয় নিরাপত্তা যেটা পরিষদ আমরা বলি, সবচেয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা যে সেখানেও এমন একজন ব্যক্তিকে নিয়ে এসে দিলেন যে ব্যক্তি ওই ধরনের কোনো পদে বা রাষ্ট্রের কোনো জায়গায় গুরুত্বপূর্ণ জায়গা ছিল না। এখন প্রশ্ন উঠেছে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তার দায়িত্ব দেবেন, সেখানকার উপদেষ্টা তাকে করবেন? তাহলে আমি একটা প্রশ্ন করি, যদি একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়, আপনি কি তাহলে এই প্রশ্নটি তুলছেন যে যে দেশের সে নাগরিক বর্তমানে তিনি তো সেই দেশের হয়েই কাজ করবে সেরকম কোনো জিনিস আপনি বলছেন? আমি একটু সময় নিচ্ছি আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্টে আমরা আছি অনলাইনে, আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ফেসবুকে, ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন। জি, আপনি বলছিলেন। আমি বলছি একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, প্রতিমন্ত্রীর যে দায়িত্ব, যে ক্ষমতা, সেটা কিন্তু তিনি সরকারের বিশেষ ক্ষমতায় আমাদের প্রধান উপদেষ্টা তাদেরকে নিয়োগ দিয়েছেন, এবং তারা বাংলাদেশের জনগণের পালস বোঝেন না। বাংলাদেশের জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা খুব একটা আছে বলে আমরা মনে করি না। আমিও তো বিদেশে যেতে পারতাম, আমি তো বিদেশের সিটিজেন নিয়ে কিংবা ব্যবসা বাণিজ্য করার অনেক সুযোগ আমার ছিল, আমারও তো ছোটোখাটো একটা ইন্ডাস্ট্রি আছে, আমি তো যাইনি। আমি রাজনীতি করতেছি এই দেশে 31 বছর ধরে ডক্টর কামাল হোসেন নেতৃত্বে আমি গণফোরাম করছি। আমি মাগুরা সদর থেকে নির্বাচন করেছি, 2001-এও ফেল করেছি, তাতে আমার কিছু আসে চায় না। আমরা এই যে নির্বাচন চাচ্ছি গণফোরাম, এখন অনেকে আমাকে প্রশ্ন করে আপনারা কয়টা আসন পাবেন? আমরা বলেছি যে জাতীয় ঐক্যফ্রন্ট করেছিলাম বিএনপির সাথে 2018-তে, বিএনপি 6টা আসন পেয়েছিল, গণফোরাম 2টা আসন পেয়েছিল। যদিও আগের রাত্রে ভোট করে নেয় শেখ হাসিনা, ওটা ভোট ছিল না। এখন গণফোরাম নির্বাচনে আসন পাক কি না পাক সেটা কিন্তু বড় কথা না। আমরা নির্বাচন চাচ্ছি এই কারণে দেশটা যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসে, রাষ্ট্র যাতে সুশাসনের দিকে ধাবিত হয়, এটাই হলো আমাদের ডিমান্ড। এখন আমরা সেই জায়গায় মূল কথাটা বলছি যে আপনি যদি বিদেশ থেকে মানুষ নিয়ে আসছেন, এসে তাদের এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছেন যেই জায়গাটা পালন করার জন্য তার দায়বদ্ধতা নাই, উনি তো 3 মাস পরে বা 6 মাস পরে উনি তো ওই দেশে চলে যাবেন। এই জায়গায় রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সমস্ত কিছু তার হাতে চলে যাওয়া, এটা তো স্বাভাবিকভাবে দেশের মানুষও নিচ্ছে না। আরেকটা কথা ছোট করে বলি, যারা এই আন্দোলনের সমর্থন দিয়েছিলেন আমাদের শ্রমিকেরা, তারা মারা গেছেন না? আজকে আপনি দেখেন মায়েরা তারা ঘর থেকে বের হয়ে তার সন্তানের সাথে রাস্তায় দাঁড়িয়েছে, কারণ তার সন্তানকে ঠেকায় রাখতে পারে নাই। তাহলে এই যে মা বলেন, শ্রমিক বলেন, কৃষক বলেন, সবাই তো মাঠে নামিয়েছে। আপনি তাদের সংস্কারের কথা বলছেন, সামাজিক সংস্কারের কথা বলছেন, তা বলছেন না। এই জায়গায় এখন কিন্তু যারা আন্দোলনে ছিল তারা এখন কি বলছে জানেন? যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছিলাম এই সরকারের সেই জায়গা আমরা সেটা পাচ্ছি না, সেই জায়গা থেকে সরকার দূরে সরে যাচ্ছে, কারণ সুশাসন নেই। এই যে একটু আগে বললেন, আজকে ঢাকা শহরে যে মব জাস্টিস হচ্ছে, যখন তখন তাকে যে কোনো একটা শিল্প প্রতিষ্ঠান আপনি ভাঙচুর করছেন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনি দেখেন কি অবস্থা হচ্ছে। আজকেও খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে মেয়েরা কি করতেছে, হল ভেঙে ভিতরে ঢুকছে, কারণ কোনো নাই। আপনি ঢাকা কলেজ, সিটি কলেজের কথা, ঢাকা কলেজ এবং সিটি কলেজে আজকে প্রকাশ্যে মারামারি হচ্ছে প্রতি সপ্তাহে, এটা পান্থা ভাত তাদের কাছে। পুলিশ সেখানে অসহায়। এখন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন মব জাস্টিস অনেক হয়েছে, আর করতে দেওয়া যাবে না। আপনি কি করছেন? আমরা তো প্রত্যেকটা রাজনৈতিক দল, বিশেষ করে আমি গণফোরাম আপনাদের এখানে অনেকবার এসেছি, বলেছি সরকারের প্রধান কাজ হচ্ছে আইন শৃঙ্খলা নিরাপত্তা মানে নিয়ন্ত্রণে আনা এবং এই মব জাস্টিস বন্ধ করা। সরকারের চোখের সামনে 3 দিন ধরে
32 নাম্বার সহ সারা বাংলাদেশে যেভাবে লুটপাট ভাঙচুর হলো এবং সরকারি যন্ত্র দিয়ে বুলডোজার দিয়ে, আমরা তো এখানেও কথা বলেছি, সরকার তো ব্যবস্থা গ্রহণ করে, সরকার ব্যবস্থা গ্রহণ করে, যে কারণে এই মব জাস্টিস যারা করছে তারা দেখছে যে এগুলো করার পরে কিছু হয় না, পুলিশ প্রশাসনও অসহায় হচ্ছে, কারণ পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে গেলে তাকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দিচ্ছেন, এই জন্য তারাও নিরুপায় হয়ে যাচ্ছে। এই জন্যে সরকার যদি আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারে এবং যে উদ্দেশ্যে আমরা একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম সেই উদ্দেশ্যটাই হলো যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার কাছে ফিরে যাওয়া। আমি সময় থাকলে আবারও ফিরবো। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে জানতে চাই, অনেকগুলো বিষয় এসেছে, আপনি একবার মব জাস্টিসের কথাও বললেন সেখানে এবং নির্বাচনের টাইমলাইনের কথা বলছিলাম। আমি মব জাস্টিস শব্দটা, দুটো শব্দ উচ্চারণ করেছি, আমি এটাকে জাস্টিস বলি না, জাস্ট মানে যদি বিচার মানে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যদি একটা মব ক্রিয়েট করা হতো সেটারও কিছুটা মানানসই হবে। এটা একটা অ্যানার্কি, ইনফ্যাক্ট ইটস নট এ মব জাস্টিস। এটা অ্যানার্কি ক্রিয়েট করার জন্য আপনার একটা মব তৈরি করছে, সুতরাং ইটস নট এ মানে আপনার মানে মব জাস্টিস ইভেন। আমি মানে সরি, আমি আমার ওই মব জাস্টিস, তাহলে আপনি কি শব্দ বলতে চান? আমি এটাকে একটা অ্যানার্কি, মব অ্যানার্কি বলতে চাই। এটাকে ইটস নট এ মব জাস্টিস বিকজ তারা এটাকে কোনো জাস্টিস এনশিওর করার জন্য দে আর নট ডুইং, দে আর নট পারফর্মিং, দে আর নট কন্ডাক্টিং দিস থিংস ক্যাটেগরিক্যালি। আমি ডক্টর মিজানের সাথে একটু বিষয় ডিফার করব, সেটা হচ্ছে যে ঠিক আমাদেরকে তো আরও সামনের দিকে যেতে হবে, আরও অনেক উন্নত চিন্তা করতে হবে। আমি বেশ কয়েক মাস আগে আমি মানে চীন ঘুরে এলাম আমার পার্টির ডেলিগেশনকে লিড করে। তো সেখানে আমি দেখলাম যে চীন অভূতপূর্ব সফলতা অর্জন ইন অল রেসপেক্ট, কনস্ট্রাকশন বলেন, বিজ্ঞান বলেন, হোয়াট এভার, কি না। তো ওই যে উনি যেটা বললেন যে আপনার কি বলে যে আপনার যারা বাংলাদেশ বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের অংশগ্রহণ, তাদের সরকার অংশগ্রহণ বা তাদের যে রোলগুলোর কথা বলে, এ ব্যাপারে আমার কিন্তু আপত্তি নেই। মানে আমি ব্যক্তিগত হচ্ছে এই ব্যাপারে আমার মোটে আপত্তি নেই, বরং আমি মনে করি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আপত্তি রয়েছে। তারা তো আমার দেশেরই মানুষ, যদিও দে হ্যাভ মানে আদার পাসপোর্ট টু। আমি যদি আপনাকে এইভাবে বলি, চীনের কথা যদি বলি, চীন এবং আরও বেশ কিছু, ইভেন ভারতও, তারা তাদের দেশের যে সমস্ত ছেলে মেয়েরা বাইরে পড়াশোনা করতে গিয়েছে সেসব ছেলে মেয়েদেরকে এনকারেজ করে এনে তারা প্রণোদনা দিয়ে তাদেরকে দেশের কাজে লাগাচ্ছে চীনে, এবং দেয়ার গেটিং রেজাল্ট, ট্রেমেন্ডাস রেজাল্ট পাচ্ছে। আমি যদি বলি মানে আমি খুব নাম ধরে বলি, ডক্টর আলী রিয়াজের কথা বলা হয়। আলী রিয়াজ উনি দীর্ঘ সময় শিকাগোতে শিক্ষকতা করেন, আমাদের অগ্রজ, আমরা একই সময় ছাত্র রাজনীতি করেছি। তিনি ডাকসুতে সাহিত্য সম্পাদকও ছিলেন। তো আলী রিয়াজ ভাই তার বই, লেখালেখি সমস্ত কিছুর মধ্যে হিজ হাইলি কানেক্টেড উইথ বাংলাদেশ পলিটিক্স এবং আমাদের সব কিছুর মধ্যে আছেন। সুতরাং উনি বা এরকম অন্যদের থাকার মধ্যে আমি কোনো দোষ দেখি না, বরং আমি চিন্তা করি যে আমাদের দেশটাকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের যে সমস্ত মানুষেরা যারা দেশে অনেক ভালো করছেন, বাইরে ভালো করছেন, তাদেরকে যদি আমরা এনকারেজ করে যদি দেশে নিয়ে তাদেরকে যদি দেশ উন্নয়নের জন্য দেশের ভালো কাজ যদি এনগেজ করতে পারি, আই ডোন্ট ফাইন্ড এনি প্রবলেম। এটা গেল আমার একটা দিক। দ্বিতীয় দিক জানার আগে আমি বলতে চাই যে অসংখ্য রক্তের বিনিময়ে আমরা এই গণঅভ্যুত্থানটা পেলাম। তো আপনি তো এগিয়ে যাওয়ার কথা বলছেন, আসলে কি আমরা এগিয়ে যাচ্ছি? এগিয়ে আমরা আসলে ইনফ্যাক্ট এগিয়ে যেতে পারিনি। তো এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন নিঃসন্দেহে আছে, প্রমিসেস আছে, প্লেজেস আছে, আমাদের স্বপ্ন আছে। মানে রাজনীতি যেহেতু আমরা করি, আমরা একটা দল করি, আমাদের দেশের মানুষের কাছে আমাদের প্রতিজ্ঞা আছে না, আমাদের অবস্থান আছে যে আমরা এটা করতে চাই, ওটা করতে চাই, স্বপ্ন তো দেখি। আর স্বপ্ন দেখি বলেই তো রে ভাই আমি এই দেশটা পড়ে আছি। আমার আবার কথা উঠবে, হয়তো মিজান ভাই বলবে এই কারণে হয়তো আপনি বলেন, আমার স্ত্রী একজন চিকিৎসক, আমার স্ত্রী শি ইজ অলসো বাংলাদেশ অরিজিন, ব্রিটিশ ন্যাশনাল। আমার মেয়ে, সেও একজন চিকিৎসক, শি ইজ অলসো বাংলাদেশ অরিজিন, মানে সে অরিজিনাল, শি ইজ সিটিজেন অফ ইউনাইটেড স্টেটস। তা আমি বলছি না ওই কারণে এদের ব্যাপারে আমার কোনো ফেভার বা ডিসফেভারের বিষয় না। আমি বলতে চাই যে আমাদের ছেলে মেয়েদেরকে তো কন্ট্রিবিউট, তারা তো আমাদেরই ছেলে মেয়ে, তারা তো এই দেশেরই মানুষ, দেশে রাজনীতি করেন বলেই দেশে পড়ে আছেন, সেটাই বলতে চাচ্ছেন। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে স্বপ্ন দেখছেন, স্বপ্ন এটাও দেখছেন যে ডিসেম্বর নির্বাচন হবে, কিন্তু ডিসেম্বর নির্বাচন যখন হচ্ছে না, যদি আমরা ধরে নেই, তখন কি করবেন আপনারা? বিএনপির পক্ষ থেকে আপনারা কি করবেন? আমি কিন্তু খুবই আশাবাদী মানুষ, আশা নিয়ে তো বেঁধে আছে। আমার এই ছোট্ট মোবাইল সেটটা যদি আমি জানি শিওরলি আপনি আমার সাথে কানেক্টেড না ফেসবুকে, আপনি যদি কানেক্টেড থাকতেন, আমি মে মাসের 30 তারিখে ভাষণে বলেছিলাম
তা আমার কর্মীরা এটাকে মানে রেকর্ড করে দিয়েছে, আমাকে পাঠালো পরে। কিন্তু একটা আপনাদের চ্যানেল, বিভিন্ন চ্যানেল আমি বলেছি যে শেখ হাসিনা একটা উদ্দেশ্যে বলতাম ইউর টাইম ইজ আপ, এটা আমি বলতাম বিকজ এটা আমার পর্যবেক্ষণ ছিল। আমি বলতাম শেখ হাসিনা গভর্নমেন্টকে বলতাম যে এই গভর্নমেন্ট অনিবার্যভাবে কলাপস করবে, এটা হচ্ছে আপনার ভবিষ্যৎ দেখা। আমি যেটা ভবিষ্যতে যেটা দেখি সেটা হচ্ছে এই সরকারকে ইয়েস এক ধরনের উস্কানি আছে, ওই যে মেজর সাহেব বলছেন না যে একটা সুরসুরি আছে, একটা সুরসুরি আছে। আপনি দেখবেন যেমন ফরিদ আক্তার অ্যাডভাইজার, উনি বলছেন আমরা তো নির্বাচিত সরকার। এর আগে একবার দেখবেন এক ধর্ম উপদেষ্টা বলছে বাকি টেনিওরটা না বুঝে বলেছেন, বাকি টেনিওরটা আমরা কমপ্লিট করব। মানে তার মানে হাসিনার রেজিমের যে বাকি টেনিওরটা, তার মানে ওই ইলেকশনটা বৈধ ছিল, এটা উনি বলতে চেয়েছেন। মুক্তিযুদ্ধ উপদেষ্টা বোধহয় এরকম কিছু বলেছেন, ইনিয়ে বিনে নানাভাবে অনেকেই কিছু বলেছেন। হোম অ্যাডভাইজার অবশ্য তিনি আবার মানে ইয়ে করেছেন, তিনি বলেছেন না তিনি এরকম কিছু বলেননি, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার একটা রিগ্রেসিভ গভর্নমেন্ট, নিপীড়নমূলক সরকারকে আমরা হটিয়েছি। এই হটানোর মধ্য দিয়ে ইট ওয়াজ নট এ বেসিক্যালি রেভুলেশন, এটা রেভুলেশন ছিল না, বিপ্লব ছিল না। বিপ্লবের জন্য তাত্ত্বিক ভিত্তি থাকতে হয়, বিপ্লব করার জন্য একটা বিপ্লবী রাজনৈতিক দল থাকতে হয়, যেটা আমাদের ছেলে মেয়েদের সেটা ছিল না। তারা একটা আবেগ থেকে করেছে। আপনার একটা বৈষম্য, সেটা অবশ্যই কোটা বৈষম্য থেকে বলেছেন, এবং ডক্টর মিজান খুব কারেক্টলি বলেছেন কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা আর সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা এক না। আমাদের ছেলেমেয়েরা একটা খুবই মুখরোচক একটা কথা বলেন, এই শব্দটা আমি অনেক বেশি পছন্দ করি। আমার পছন্দের কথাগুলো ওরা বলে, সেটা বলে রাষ্ট্রের জন্য নতুন বন্দোবস্ত, ইংরেজিতে বলে নিউ অর্ডার, তাই না? আবার যদি এভাবে বলে নিউ বলতে আমি NEW নিউ বলিনি, NEO। আপনার একটা নয়া ব্যবস্থাপনা, একটা নয়া ব্যবস্থাপনা আপনার লাগবে, যে ব্যবস্থাপনা গুণে ধরে গেছে, যে ব্যবস্থাপনা চলে না, যে ব্যবস্থাপনা আপনাকে ফ্যাসিস্ট করে তোলে, যে ব্যবস্থাপনা আপনাকে তেল মারতে সাহায্য করে। আপনি খুব সেই ব্যবস্থা বোধহয় বাংলাদেশের জনগণও চায় না, বর্তমান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও চায় না। একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে আরেকটি আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, ব্যক্তি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আই হ্যাভ হাইলি রিগার্ডস ফর হিম। উনি অত্যন্ত রেসপেক্টেড, আমরা ওনাকে নিয়ে গর্ব করি। কিন্তু আমি একটা ব্যাপারে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ফ্রম হিজ সাইড, তার সাইডে একটা ব্যাপার ডিসঅ্যাপয়েন্টেড। সেটা হচ্ছে যে যখন ওই যে উনি উল্লেখও করলেন যে মার্চ ফর প্রফেসর ইউনূস স্যার বলেছে, ওরা স্যার শব্দটা উল্লেখ, এবং রাইটলি তারা বলেছে, ঠিক আছে, রাইটলি বলে স্যার শব্দটা উচ্চারণ করেছে। এই যে মানে মার্চ ফর প্রফেসর ইউনূস স্যার, এই যে হচ্ছে ইউনূস স্যারকে 5 বছর দেখতে চাই। আমার মনে হয় যে ইউনূস সাহেবের অফিস থেকে, অফিস অফ দ্য চিফ অ্যাডভাইজারের তরফ থেকে বলা উচিত ছিল যে ইউনূস সাহেব 5 বছরের জন্য উনি দায়িত্বভার গ্রহণ করেননি, জনগণ 5 বছরের জন্য ওনাকে দায়িত্ব প্রদান করেননি। আমি সর্বশেষভাবে এই কথাটা আমি জনসভায় বলতাম, কিন্তু আপনার এখানে বলে ফেলবো কথাটা, জনসভায় বলে ফেলতাম। ওর আপনার প্রতিষ্ঠানে লাভ হবে, মাইলেজ যাবে, ইউটিউবে যাবে। সেটা হচ্ছে যে আপনার একটা বিশেষ সংকটময় মুহূর্তে উচ্চ আদালত যেমন এই সরকারের বৈধতা দিয়ে যেমন বলেছিল যে দেশে এই ধরনের পরিস্থিতির শূন্যতা পূরণের জন্য দেশে সরকার থাকা দরকার, সরকার না থাকলে তো নৈরাজ্য হতো, সেই নৈরাজ্যিক অবস্থা যাতে না আসে সেই জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের জন্য হাইকোর্ট পেভ দ্য ওয়ে, হাইকোর্টে মানে উচ্চ আদালত একটা দিয়েছে, পদ বাতলি দিয়েছে। আমাদের এখন মনে হয় সর্বোচ্চ আদালতের উচিত হবে সেটা কি, সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের লাগাম টানা শব্দটা উচ্চারণ করতে চাই না, আমি এভাবে বলতে চাই টাইম ফ্রেমটি বেঁধে দেওয়ার কথা বোধহয় আপনি বলছেন যে এনাফ। আমাদের সেনা প্রধান বলেছেন 18 মান্থস এনাফ, একটা ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য 18 মাস যথেষ্ট। আই এম কোটিং আওয়ার চিফ অফ আর্মি স্টাফ, আমি তার সুর মিলিয়ে বলতে চাই ইয়েস 18 মাসের মধ্যে একটা ভালো নির্বাচন করা সম্ভব। আপনি একটু শেষ প্রান্তে যাবেন কেন, ডিসেম্বরে সম্ভব না। উনি অনেকগুলো কথা বলেছেন যেটা আমি একমত, অনেকগুলো 14 সংস্কার করা যাবে আপু, বিশ্বাস করেন এটা 1 মাস লাগে না, 7 ডেজ লাগে, 7 ডেজ। প্রশাসনিক অর্ডারে আপনি দুর্নীতি বন্ধ করবেন, আদালতে শৃঙ্খলা আনবেন, শিক্ষা ব্যবস্থা আপনি শৃঙ্খলা আনবেন, মিডিয়াতে শৃঙ্খলা আনবেন। যেমন দেখবেন একটা দুর্নীতিবাজ লোক আপনার ও ডেস্টিনির নাম দিয়ে মানে লুটপাট করেছে, মানুষকে নিঃস্ব করেছে, এই লোকটা একটা দল বানিয়েছে, কি তাল জনতার দল নাকি আম জনতার দল, একটা দল বানিয়েছে। আরে ভাই, গণতন্ত্র আছে বলি কি আপনি একটা লুটের লোককে একটা আমজনতার দল বানাইতে পারে নাকি? ক্যান হি? নো। আপনার লুটেরাকে একটা মিডিয়া আমজনতার পার্টি
এই ধরনের একটা লুটের শ্রেণীর লোক, একটা মানে লুণ্ঠনকারী শ্রেণীর লোকজন যারা 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 সোশ্যাল স্টিগমা, যারা হাজার হাজার লাখ লাখ কোটি টাকা যারা পাচার করে দেয়, তারা মিডিয়ার মালিক হবে কিনা, হওয়া উচিত কিনা, তাদের জবাব দিতে থাকা উচিত কিনা। আপনি একটা বিল্ডিং যখন বানান, এই সকল বিষয় একটা নিয়মের মধ্যে আসা উচিত বোধহয়, এমনটাই বলছেন। প্ল্যান চায় যে আপনি টাকা কোথায় পেলেন, বিল্ডিং কোথায় বানাবেন, কত কাঠার মধ্যে বানাবেন, আপনি মানে আপনি ফ্লোর এরিয়া স্পেস আপনি করছেন কিনা, মানে খালি রাখছেন কিনা। মিডিয়া বানাবেন, জিজ্ঞেস করবেন না? জিজ্ঞেস করা উচিত না রাষ্ট্রে যে আপনি যে এত বড় একটা মিডিয়া বানাচ্ছেন, একটা চ্যানেল বানাচ্ছেন, কেন আপনি টাকা পেলেন? এই যে এখন মেঘনা গ্রুপ নিয়ে কথা হচ্ছে, মেঘনা গ্রুপ যখন টাকা বিনিয়োগ করলো 71 টিভির পেছনে, তখন রাষ্ট্র প্রশ্ন করেনি। তো সুতরাং এইগুলো করার জন্য বিএনপি, আওয়ামী লীগ, গণফোরাম, বিএনপি, গণফোরাম, জামাত ইসলাম, আদার পার্টিসকে অ্যাক্রস দ্য টেবিল বসে মতৈক্য করা দরকার নাই। দিস আর গুড থিংস, ডু ইট। ভালো কাজ করে ফেলেন, ভালো কাজ করে ফেলুন এবং প্রশ্ন করা জারি থাক। অসংখ্য ধন্যবাদ জনাব আসাদুজ্জামান রিপন। অনুষ্ঠান শেষ করব। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, আপনার কাছে জানতে চাই, এই যে অনেক নতুন রাজনৈতিক দল আসছে, আমরা বলি যে গণতন্ত্রের জন্য নতুন রাজনৈতিক দল হোক, সেটি চমৎকার ব্যাপার। কোনো রাজনৈতিক দলকে বলা হচ্ছে সরকারের মদতপুষ্ট, কোনো রাজনৈতিক দলের অদ্ভুত সব নাম। আজও পত্রিকায় দেখলাম যে 24টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়েছে। জি দেখেন, আমরা এগুলো নিয়ে আমাদের মধ্যেও, আমরা যেহেতু একটি রাজনৈতিক দল, আমরা খুব বিব্রত বোধ করি রাজনীতির মাঠে। কারণ দেখেন, এই যে 2024-এ যে নির্বাচন করলো শেখ হাসিনা, সেই নির্বাচনের আগে 2টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন। টোটালি হাস্যকর পরিস্থিতি। প্রথম আলো তাদের একটা অনুসন্ধান প্রতিবেদনে দেখালো যে এই 2টি রাজনৈতিক দলের কোনো অফিস নাই, এবং সেখানে যারা পিয়ন পর্যন্ত তাদের সাক্ষাৎকার নিয়েছে যে কেউ আসে না, কাউকে চিনে না, ইত্যাদি ইত্যাদি। এবং কাউকে না পেয়ে শেষ পর্যন্ত একটা রাজনৈতিক দলের সেই অফিসের গেটের পাশে চার দোকানে যেও জিজ্ঞেস করছে, বলে যে 1 মাস আগে এরা অফিস করেছে, আমরা কাউকে চিনি না। সেরকম 2টা রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়ে তাদের নির্বাচনে আসার সুযোগ করে দিল। এবং এরপরে আমরা দেখলাম যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে, এটা তো সরকারের দোষ না, আমাদের এখানে দেখা যাচ্ছে যে ভুইফোড় বিভিন্ন ব্যক্তিরা তারা এসে রাজনৈতিক দলের নাম দিয়ে নির্বাচন কমিশনে আবেদনও করেছে। এখন দেখেন, একজনের কথা আমার খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তি ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই, আমি ছাত্র জীবন থেকে তার মানে বক্তব্য দেখেছি, তার দেখেছি। তো আমার সুযোগ হয়েছে তার সাথে কয়েকটা টক শোতে এসেছি, আরও 2-3টা জায়গায় গিয়েছি। তো আমি একটা জিনিস বলি, উনি যথার্থ বলেছেন। দেখেন, একটা বিষয় হলো যে এই যে যারা আসছে, রফিকুল আমিন, ডেস্টিনি, আমি নিজে জানি তার সম্পর্কে। চট্টগ্রামের যে মানে বান্দরবন এলাকায়, সেখানে গাছ উনি কেনেন নাই, 25 একর সম্পত্তি যারা লিজ পেয়েছিল তাদের সাথে উনি একটা কন্ট্যাক্ট করে বলেছে যে একটা গাছ যদি এখন তুমি কেনো, তাহলে পরে 25 বছর পরে সেই গাছটার দাম হবে এত। এইভাবে শত শত হাজার হাজার গাছ বিক্রি করে মানুষের থেকে টাকা নিয়েছেন, এবং হাজার হাজার কোটি টাকা তিনি পাচারও করেছেন। এই ধরনের অভিযোগ দুর্নীতি দমন কমিশনের, আমার না, আমরা যেগুলো আবার জেলে পাঠানো দরকার। আচ্ছা, এখন সেই ব্যক্তি বিবিসিতে বলেছে, আজকে যেটা দেখলাম, যে কেন তিনি রাজনৈতিক দল গঠন করলেন। উনি বললেন যে জেলখানা এই মানে 5ই আগস্টের পরে জেলখানা খালি হয়ে গেছে। উনি জেলারের কাছে ছুটে গেছেন, যে বলছেন যে সবাই তো খালি হয়ে চলে গেল, তাহলে আমার তো বলছে যে না, যারা রাজনৈতিক বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত বা নানান সুযোগ সুবিধা, রাজনৈতিক মানে যাদের গায়ে রাজনীতির মানে ছাপ আছে, দলীয় পরিচয় আছে, তারাই এরকম যাচ্ছে, আপনার তো এটা নাই। তো উনি আজকে যেটা আমি বিবিসির এসে দেখলাম সাক্ষাৎকারে বলছেন যে এই জন্য যে একটা রাজনৈতিক দলের সাইনবোর্ড থাকলে যেই ফ্যাসিলিটিস পাওয়া যায়, আমি একজন নির্দোষ মানুষ, আমার রাজনৈতিক সাইনবোর্ড নেই, এই জন্যে আমি হাজতে ছিলাম, আমি ন্যায় বিচারগুলো মামলার থেকে পেতে চাই, সেই জন্য ন্যায় বিচার পাওয়ার জন্য রাজনৈতিক দল করছে। এখন তিনি যখন রাজনৈতিক দল করছেন, যদিও সময় নেই, তাও ছোট্ট করে এই প্রশ্নটি করি, তখন আপনাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে এমন অনেক রাজনৈতিক দলের লোকজনকেও দেখলাম সেখানে আছেন, বক্তৃতা দিচ্ছেন, কি বলবেন? এই ধরনের ব্যক্তিরা, আমরা যারা ধরেন এই যে বিএনপির নেতৃত্বে যে রাজনৈতিক দলগুলো হয়েছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল আপনি দেখেন তাদের দল ছোট হতে পারে, কিন্তু তাদের সঙ্গে যারা যুক্ত ছিল এই দল গঠনের সঙ্গে, তাদের একটা রাজনৈতিক
ক্যারিয়ার আছে এবং সেই রাজনৈতিক দলের একটা ঘোষণাপত্র আছে। যেমন ধরেন আমরা বিএনপি, গণফোরাম বা অন্যান্য রাজনৈতিক দল, এই যে আমরা যারা সংলাপ করছি বা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে লিয়াজো, যে সমস্ত দলগুলো ছিল এবং অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল, এবং যারা নিবন্ধিত না এরকম কিছু দল আছে, কিন্তু জাতীয় পর্যায়ে তাদের একটা বিশেষ গ্রহণযোগ্যতা আছে এবং রাজনৈতিক তাদের একটা দায়বদ্ধতা কিংবা সরকারের কাছে একটা নতুন রাজনৈতিক দল হচ্ছে কারণ তারা ন্যায় বিচার পাচ্ছে না আদালতে। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আজকাল রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে হয়, তারা ব্যবহার করতে চায়। এই হচ্ছে বাংলাদেশে একটি রাজনৈতিক দল গঠনের জন্য আরেকটা বিষয় আছে, যে একটা দলের সভাপতি বা সাধারণ সম্পাদক যদি আমি হই, যদি আমি বলি যে আমি অমক দলের চেয়ারম্যান, তাহলে ব্যাংকের থেকে বা বিভিন্ন জেলায় যে আইন শৃঙ্খলা কমিটির মধ্যে ঢোকা, নানানভাবে তদবির বাণিজ্য ইত্যাদি করা যায়, নানা রকম সুবিধা নেওয়া যায়। আজকের মতো শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। শুরু করেছিলাম বিএনপি এখন কি করবে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি এখনও আশাবাদী, ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে তেমনটি তারা ভাবছেন। আমরা অপেক্ষা করব ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠিত হয় কিনা। পাশাপাশি দেশের সামগ্রিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে মব ভায়োলেন্স হচ্ছে, এগুলো নিয়ে আমাদের যে রাজনীতিবিদরা রয়েছেন, বিজ্ঞ আলোচক, তারা কথা বললেন। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, সেই প্রত্যাশায় শেষ করছি। সকলের জন্য শুভকামনা।